ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু যখনই সংঘর্ষ বিরতি ঘোষণা হয় তারপরেই আমরা দেখেছি বঙ্গ রাজনীতিতে একের পর এক ঘটনা, আর তার মধ্যে আজ উল্লেখযোগ্য মুর্শিদাবাদের খবর। নিশ্চয়ই আপনাদের মনে আছে ওয়াক অফ সংশোধনী আইন বিল পাস হওয়ার পরেই যে প্রতিবাদ বিরোধিতা কর্মসূচি ছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, জাফরাবাদে, সেখানকার ঘটনা নিশ্চয়ই মনে আছে। কিভাবে সাধারণ মানুষের বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর করা হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরেও তাই নয়, 3 জন মানুষের মৃত্যু হয়েছিল, তার মধ্যে 2 জন সনাতনী হিন্দু পরিবারের, যাদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বর মাধ্যমেই গোটা ধ্বংসলীলা বা এই ধরনের আক্রমণ করা হয়েছিল। তারপরে অনেক বিষয় সামনে এসছে। দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এখানে অনেক বহিরাগতরা এসেছিলেন, তারা এসে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়, নিশ্চয়ই মনে আছে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল তৎক্ষণাৎ পরিবেশকে ঠান্ডা করার জন্য, এবং তারপরেও আরও একটা বিষয় করা হয়েছিল, সেটা হচ্ছে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একটা রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে, এবং যার মধ্যে পরিষ্কার ছত্রে ছত্রে তারা লিখে দিয়েছেন যে ওখানকার স্থানীয় কাউন্সিলরের ইনস্টিগেশনেই সেই দিন এই ওয়াক অফ সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে কিছু মানুষ তারা এই ভাঙচুর অগ্নিসংযোগ করেছিল, এবং তার মধ্যে 3 জন মানুষের প্রাণ যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কেন সরকার তখন বলেছিল যে ওই রাজ্য থেকে বাইরের বর্ডার পেরিয়ে বাংলাদেশ থেকে মানুষ এসছে, অর্থাৎ বহিরাগতরা এসছে, কিংবা বিএসএফের ইনস্টিগেশনে কিছু লোক পয়সা দিয়ে বিএসএফ ঢিল ছুড়িয়েছে, সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে? সেই তথ্য কিন্তু এখন আর সামনে আসছে না। কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সত্যি ফ্যাক্টটা জানিয়ে তারা কিন্তু যে রিপোর্ট দিয়েছে তা কিন্তু রীতিমতন সরকার এবং তৃণমূল দলের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন রেখে দিয়েছে। আর শুরুতেই সেই প্রতিবেদন দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু করব, তারপরে আমাদের যারা অতিথি আছে তাদেরকে আলাপ করিয়ে দেবো। দেখুন আজকে সেই প্রতিবেদন। ওয়াক অফ সংশোধিত আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। শামশেরগঞ্জ, ধুলিয়ান, জাফরাবাদে অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। হামলায় মৃত্যু হয় 3 জনের, তার মধ্যে রয়েছেন জাফরাবাদের বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাস। বেছে বেছে হিন্দু অধ্যুষিত অঞ্চলে হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপর হাইকোর্ট 3 জনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। কমিটিতে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং, রাজ্য জুডিশিয়াল সার্ভিসের সদস্য সচিব অর্ণব ঘোষাল, রাজ্য জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। 3 জনের এই কমিটি হাইকোর্টে সেই ঘটনার রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টেরই ছত্রে ছত্রে রয়েছে হিংসার কথা এবং হিংসায় ঘটনার সঙ্গে জড়িতদের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য তৃণমূল নেতারা শুরু থেকেই বহিরাগত তথ্য তুলেছিলেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিএসএফ এর মদতে সীমান্তের ওপার থেকে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়েছে। কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে শামশেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা ডিগ্রির স্থানীয় বাসিন্দারা মাস্ক পরে ভাঙচুর চালায়। 11 এপ্রিল এই দুষ্কৃতীদের সঙ্গে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম। তবে রিপোর্টে মেহবুব আলমকে কাউন্সিলর বলা হলেও আসলে সে ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। মেহবুবকে ধুলিয়ান পুরসভার প্রশাসক হিসেবেও নিযুক্ত করা হয়েছিল। স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে শুক্রবার ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক, তাণ্ডবলীলা নিজের চোখে দেখেও চলে যান। তারপরে শনিবারও হিংসার ঘটনা ঘটে। আমিরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে আসেন, কোন কোন বাড়ি অক্ষত রয়েছে তা খতিয়ে দেখেন। এরপরেই দুষ্কৃতীরা সেই সব বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গ্রামবাসীদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, কতদিন বিএসএফ থাকবে বলে শাসনও হচ্ছে। এত সব ঘটনা ঘটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আক্রান্তরা অভিযোগ করেছেন বারবার পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ আসেনি। এই সুযোগে অবাধে তাণ্ডব লীলা চালায় দুষ্কৃতীরা। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টেও সেই অভিযোগের সত্যতা মিলেছে। বলা হয়েছে দুষ্কৃতীদের তাণ্ডবের সময় পুলিশ দর্শকের ভূমিকায়। আর্তচিৎকার শুনেও পুলিশ হামলা আটকানোর চেষ্টা করেনি। ক্ষতির হিসেব দিয়ে বলা হয়েছে শুধু বেদবনা গ্রামে 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভাঙচুর চলেছে মন্দিরেও। সমস্ত আক্রান্তের ক্ষতির পরিমাণ সমান নয়। এ কারণেই সবার জন্য একরকম ক্ষতিপূরণের সমস্যা মিটবে না।
উল্লেখ্য, মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নিহত বাড়ি দোকান ক্ষতির জন্য ক্ষতিপূরণের ঘোষণা করে এসেছিলেন। বিজেপি শুরু থেকে এই হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়েছে। শাসক মদতেই এই হামলা চলেছে অভিযোগ জানিয়েছে তারা। রিপোর্ট সামনে আসার পর সরব হয়েছে বিজেপি শিবির। हिंदू विरोधी निर्ममता अपने पूरे विद्रूप रूप में सामने आती हुई दिखाई पड़ रही है। ये सेकुलरिज्म के सो कॉल्ड सेल्फ चैंपियंस का नकाब पूरी तरीके से उतर गया है कि जो लोग ये कहते थे कि पाकिस्तान से युद्ध करने की क्या जरूरत है, सिर्फ आतंकियों के ऊपर कार्रवाई हो, जबकि हमारी सरकार ने आतंकियों पर ही कार्रवाई की, उनमें से एक ने भी नहीं बोला कि पश्चिम बंगाल के मुर्शिदाबाद में किसी भी विषय को लेकर आपको आपत्ति है तो हिंदुओं के ऊपर हिंसा करने की क्या जरूरत है। সেখান থেকে স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন, সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে, গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে, মাস্ক করে, তাদের মুখকে যাতে চেনা না যায়। রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। উনি একটা এসআইটিও তৈরি করেছিলেন, তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না, কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়। সরব হয়েছেন গোটা বিরোধী শিবির। अगर सरकार चाहेगा तो उसको रोक सकता था। दुख की बात की है, जहां पे घटना घटी है, इंसिडेंट जो पॉइंट्स है वहां से 300 या 500 मीटर के अंदर पुलिस थाने हैं, नहीं क्यों नहीं आए? ये तो हम लोग का आंख में उंगली दिखा रहा है कि यहाँ पे कुछ फेल्योर है। जो फेल्योर है वहां पे जो पुलिस थाने हैं, वहां का जो चार्ज में है, लोकल जो रूलिंग पार्टी का जो प्रेसिडेंट वगैरह जो भी होते हैं, जो पार्टी का कार्यकर्ता हैं, उसको पूछताछ करना चाहिए ये पे क्या राज क्या है। তবে শাসক দল এরপরেও নিজেদের অবস্থান থেকে সরছে না। মুর্শিদাবাদের ঘটনায় ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার, তদন্তও করছে। সাফাই তৃণমূল মুখপাত্রের। মুর্শিদাবাদে ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করেছে। ক্ষতিপূরণ থেকে শুরু করে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ থেকে শুরু করে যাদের ক্ষতি হয়েছে, যাদের দোকানের ক্ষতি হয়েছে, সমস্ত রকম কর্তব্য প্রশাসন পালন করেছে, সরকার পালন করেছে। কি করে বাইরের লোকেরা ঢুকলো? সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যখন দেশ এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে, তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন, যে বিভেদকামী রাজনীতি করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলা হয়েছে। ঘটনাচক্রে বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েও মুখ্যমন্ত্রী পুলিশের সমালোচনা করেছেন। আগে পুলিশরা ৩-৪ বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। তাহলে কি শাসক দলের মদতেই এরকম সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটল? বিজেপির শাসক দলের প্রতি ধর্ম অনুযায়ী পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। বিজেপির সেই অভিযোগের সত্যতাই মিলল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে। নিউজ টাইম। প্রশ্ন উঠেই যাচ্ছে, তাহলে কি শাসকের মদতেই এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে? কিংবা বিজেপি যে অভিযোগ বারবার করছে যে স্থানীয় তৃণমূল কিছু কর্মী নেতা তাদের মদতে এই ধরনের ধ্বংসাত্মক কাজ হয়েছিল, সেই রিপোর্টে কিন্তু সত্রে সে কথা বলা হচ্ছে। আর পুলিশ যদি সত্যি একটু সক্রিয় হতো তাহলে হয়তো এত বড় ক্ষতি, এতগুলো মানুষের প্রাণও যেত না। আমরা শুরু করবো আজকের এই আলোচনা, তার আগে আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। পার্থদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র সুপ্রিয় ঘোষ। সুপ্রিয়, আপনাকেও স্বাগত। প্রথম প্রশ্ন আমি পার্থদার কাছে রাখবো। পার্থদা,
আপনারা বারবার বলছিলেন, আপনার দল বলছিলেন, আপনার সরকার বলছিলেন যে বাইরে থেকে লোক এসে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, জাফরাবাদে এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছে, কিন্তু রিপোর্ট পুরোটাই উল্টো কথা বলছে। যেখানে আপনাদের কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর মেহবুব আলম, যিনি ধুলিয়ান পুরসভার প্রশাসকও ছিলেন একটা সময়, তার নেতৃত্বেই বেছে বেছে হিন্দু পরিবারকে উপর আক্রমণ করানো হয়েছিল একদম। আর স্থানীয় বিধায়ক তিনিও কোনো কিছুই ব্যবস্থা নেননি। যদি তিনি ব্যবস্থাটা নিতেন তাহলে হয়তো এই ধরনের ঘটনা আমাদের চোখে দেখতে হতো না। তাহলে তো বিরোধী দল বারবার যে অভিযোগ করছে পুলিশ নিয়ে, প্রশাসন নিয়ে, আপনাদের দলের নেতাকর্মীদের নিয়ে, সেটা তো আজকে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে প্রমাণ হয়ে যাচ্ছে। পার্থদা, দেখুন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট, তারা রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু এই রিপোর্ট একটি রিপোর্ট, পুলিশও তদন্ত করছে, তো স্বাভাবিকভাবে সেই তদন্তের রিপোর্ট কি উঠে আসবে সেটাও জানা প্রয়োজন। তবে আমি সেই রিপোর্টকে নস্যাৎ করছি না কখনো। রিপোর্টে যে বিষয়গুলো উঠে এসেছে, তারা বিভিন্ন মানুষের সঙ্গে স্টেক হোল্ডার, এবং সেই কমিটিতে কারা রয়েছে পার্থদা? মানবাধিকার কমিশন রেজিস্ট্রার যোগেন্দর সিং, আমি তো একবারও বলিনি রাজ্য জুডিশিয়াল সার্ভিসের রিপোর্টকে, আমি সেই কমিটি রিপোর্টকে কখনোই নস্যাৎ করছি না। তারা রিপোর্ট দিয়েছেন নিশ্চিতভাবে। কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অফেন্সে জড়িয়ে পড়ে, সে দলের হবে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না, এটা কখনো তৃণমূল কংগ্রেস বলে না। কারণ আমরা দেখেছি যে ভারতবর্ষের প্রেক্ষাপটেও জ্যোতিতের মতো পাক গুপ্তচরকেও আমরা ঘুরতে দেখেছি, এতবার করে পাকিস্তানে গিয়ে পৌঁছেছে, কিন্তু আমাদের অভিবাসন দপ্তর তার খোঁজ পায়নি। তো পরবর্তী সময়ে সেগুলো উঠে আসছে। আবার কিভাবে পাকিস্তানের বর্ডার পেরিয়ে পহেলগামে এতগুলো জঙ্গি ঢুকে এতজনকে খুন করলো কিভাবে, সেগুলো কিন্তু এখনো আমাদের কাছে ধোঁয়াশা। তো স্বাভাবিকভাবে এখানে যে ঘটনাক্রম ঘটেছে, স্থানীয় লোকজন জড়িয়ে নাকি বহিরাগত জড়িয়ে, এই রিপোর্টে যেমন বলেছে যে স্থানীয় লোকেরাই ঘটনা ঘটিয়েছে বা শাসক দলের একজন কাউন্সিলর জড়িয়ে আছে, যে রিপোর্টে বলা হয়েছে, আমি সেই রিপোর্টকে কখনো বলছি না যে এটা মিথ্যে, কিন্তু এটাও তো ভাববার বিষয় রয়েছে যে যেভাবে বিভিন্ন সময় বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বা পাকিস্তান সীমান্ত পেরিয়ে বহিরাগতরা এসে আমাদের ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের অরাজকতার পরিবেশ তৈরি করছে, এক্ষেত্রেও যে সে ধরনের বিষয় নেই, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হলফ করে বলা যাচ্ছে না। তো কিন্তু পার্থবাবু, যে আপনাদের যে নেতা বা কর্মী, প্রাক্তন কাউন্সিলর মেহবুব আলম বা সেখানকার স্থানীয় বিধায়ক, তারা যে কর্মকাণ্ডটা করেছে, যার জন্য আজকে আপনাদের দলে একটা বড় অস্বস্তি, সরকারের কাছে একটা বড় প্রশ্ন এসে গেছে, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? আজকে এই রিপোর্টটা যদি সত্যি সত্যি ঠিক হয়, বিচারপতি যদি সঠিকভাবে এই তথ্যটা নিয়ে সামনে তুলে আনেন, এই রিপোর্ট যদি সত্যি ঠিকঠাক ভাবে পরবর্তী সময়ে এস্টাবলিশড হয়, নিশ্চিতভাবে দল, প্রশাসন সকলেই ব্যবস্থা গ্রহণ করবে। কারণ যারা এই ধরনের ঘটনাকে বিভিন্নভাবে তৈরি করার চেষ্টা করে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এই জায়গাটায় কখনো আমাদের কোনো দ্বিমত নেই। তবে এটুকু দুটো বিষয় বিভিন্নভাবে বিজেপির মুখপাত্র সহ রাজ্য সভাপতি সহ তাদের কথা শুনে মনে হলো, তারা কিন্তু কথার মধ্যে দুরকম কথা বলছেন। কখনো বলছেন পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে জঙ্গিরা এসে বাসা বাঁধছে। দেখুন, বেশ কিছু জঙ্গি তো ঢুকেছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আনসারুল্লাহ বাংলা তো ঢুকেছে, এটা তো ধরাও পড়েছে, শাহেদ রাডির মতন লোকজন ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, এটা বলছি না। তারা এই কথা বলছে, আবার এক্ষেত্রে বলছে না, কোনো বহিরাগত নয়, শুধুই মাত্র স্থানীয়রাই এই ঘটনা ঘটিয়েছে। এটা কিন্তু খানিকটা দ্বিচারিতা। সুতরাং বাকি রিপোর্টগুলো বা তদন্তগুলো উঠে না আসা পর্যন্ত সর্বব্যই যে এটাই সত্য, এটা কিন্তু বলা কাঙ্ক্ষিত নয় বলে আমি মনে করি। বেশ বেশ বেশ, তবে এটা ঠিক যে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় বিধায়কদের নেতৃত্বে যদি এই ঘটনা ঘটে থাকে, পরবর্তীকালে দল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটা নিশ্চয়ই আমাদের নজর রাখতে হবে। তার আগে এটা বলতে হবে যে মুখ্যমন্ত্রী নিজে একটা কমিটি তৈরি করেছেন, সিট গঠন করেছেন, তারও তদন্ত চলেছে, তার রিপোর্ট এখনো আমাদের সামনে আসেনি। সেই রিপোর্টের উপর অনেকটা নির্ভর করছে সরকার কিভাবে বিষয়টা দেখছে। আরো একটা ছোট্ট কথা, যে পরবর্তী সময়ে যেভাবে আমাদের দলের বিধায়ক থেকে শুরু করে নেতৃত্বরা বারে বারে বসে মানুষের সঙ্গে কথা বলে একটা স্থিতাবস্থা, প্রশাসনকে সহযোগিতা করে স্থিতাবস্থা পরিবেশ তৈরি করেছে,
সেটাও কিন্তু সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাই করেছে, এটাও কিন্তু বললে না, একদম ঠিক পার্থবাবু। তবে এটাও ঠিক যে রাজ্যপাল গোটা সিচুয়েশানে খতিয়ে দেখতে তিনি যখন ওই স্থানে গেছে, ঘটনাস্থলে গেছেন এবং বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলেছেন, তারপরে তিনি যে রিপোর্টটা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকে, নিশ্চয়ই আপনার মনে আছে যে এরপরে যদি এর থেকে আইন শৃঙ্খলা আরও খারাপ হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথাও তিনি বলেছেন। আসবো আমরা সে প্রসঙ্গে, আমি উত্তর নেব সুপ্রিয়রও, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসছি সঙ্গে ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। মুর্শিদাবাদের এই হিংসাত্মক ঘটনার পিছনে শাসকের মদদ আছে প্রত্যক্ষভাবে, সে কথাই কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে উঠে এসেছে। পার্থবাবু তার বক্তব্য রাখলেন, আমি সরাসরি সুপ্রিয় কাছে জানতে দেবো। সুপ্রিয়, বারবার তোমাদের দলের তরফ থেকে যে কথা বলা হচ্ছিল যে গোটা বিষয়টাই শাসক দলের মাধ্যমে হচ্ছে এবং ওয়াকফ সংশোধিত আইনের যে বিরোধিতার বিষয়, যেটা আমরা দেখেছি সিদ্দিকুল্লাহ চৌধুরীর ধর্মতলা যে অনুষ্ঠান, সেখান থেকেও একটা বক্তব্য ছিল, যে বক্তব্যটা খুবই স্পর্শকাতর। তার পরবর্তীকালে যখন মুর্শিদাবাদে এই ঘটনা ঘটে, অর্থাৎ শামশেরগঞ্জ, ধুলিয়ান, জাফরাবাদ, তখন কিন্তু আমরা দেখেছি যে কি নির্মমভাবে, কি নির্বিচারে কিছু মানুষ ওখানকার বেছে বেছে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ করে এবং তার মধ্যে আমরা জানি যে 2 সনাতনী হিন্দুর মৃত্যু হয়। কিন্তু যে তত্ত্ব উঠে আসছিল সরকারের তরফ থেকে, যে বহিরাগত তত্ত্ব, স্বরাষ্ট্রমন্ত্রককে প্রশ্ন করা হয়েছিল বিএসএফ কিভাবে স্থানীয় কিছু লোকদের পয়সা দিয়ে ইট ছড়িয়েছে বলে বক্তব্য এসেছিল। কিন্তু আজকে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট আসার পর আমার মনে হয় সত্যটা হয়তো সামনে চলে এলো। সুপ্রিয়। হ্যাঁ সুপ্রিয়দা, দেখো যে এর আগে যখন এই ঘটনাটা ঘটে তখন সেই সময় দাঁড়িয়ে তোমাদের চ্যানেলে আমি ব্যক্তিগতভাবে ছিলাম এবং সেখানেও আমি এটা তৎকালীন সময় বলেছিলাম যে সরকার যে দাবি করছে বা কেন্দ্রীয় মানে তৃণমূল কংগ্রেস দল থেকে যে ধরনের মন্তব্য উঠে আসছে সেটা পরবর্তীকালে এটা প্রমাণিত হবে যে এটা পুরোপুরি মিথ্যে। সেটার একটা পর্যায়ে আমরা আজকে দেখতে পেয়েছি এবং সবচেয়ে বড় কথা 2-3টে বিষয় পার্থবাবু নিশ্চিত মানে এটা মানবেন। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে বা যে সরকার চলছে তাদের মুখপাত্ররা যখন টিভি চ্যানেলে বসছেন এই ঘটনাকে তারা জাস্টিফিকেশন করবার ক্ষেত্রে দেশের একটি ঘটনাকে সামনে এনে সেটার সাথে এটাকে জাস্টিফিকেশন কিভাবে করতে পারেন জঙ্গি ঢুকে গেছে বলে, সেটা আমরা অত্যন্ত লজ্জিত। 1, 2 হচ্ছে যে দেখুন 220 থেকে 236 জন অ্যাপ্রক্সিমেট ইয়েটা আমি বলতে পারছি না, 220 থেকে 236 জন ওখানে অ্যারেস্ট হয়েছিল। এখনো পর্যন্ত ধুলিয়ান থেকে শুরু করে ওখানকার শামশেরগঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদের স্থানীয় লোকরাই সেখানে অ্যারেস্টেড হয়েছেন। এখনো পর্যন্ত কোনো বহিরাগত তথ্য উঠে আসেনি। 2, 3 নম্বর হচ্ছে আরএসএস এর তথ্য তারা খুঁজে পেয়েছিলেন। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আরএসএস নাকি এটা করাচ্ছে, সংঘ পরিবার থেকে নাকি এই ধরনের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করবার জন্য, তৃণমূলকে অপমানিত করবার জন্য, বাংলাকে একদম মানে অপমান করে দেওয়ার জন্য আরএসএস এই চক্রান্ত করেছে। কটা আরএসএস এর স্বয়ংসেবক ধরা পড়েছে বলুন তো? একটাও রিপোর্টে এসছে? ছেড়ে দিন ফ্যাক্ট ফাইন্ডিং এর কথা, পুলিশের রিপোর্টে এসছে যে পুলিশ তাদের অ্যারেস্ট করেছে? নেই। তাহলে কেন মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলে একজন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে গোটা পশ্চিম বাংলাকে বাংলার ব বানাচ্ছেন? বাংলার ব বোঝেন তো সুপ্রিয়দা? তো ওই বাংলার ব, তো সেই বাংলার ব হতে হতে পশ্চিমবঙ্গের এই অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। সিএ এবং এনআরসি তো ছিলই না, শুধু সিএ পাস হবার পরে এনআরসি হিড়িক তুলে দিয়ে যেভাবে এই মুর্শিদাবাদ, এই শামশেরগঞ্জ, এই হচ্ছে আপনার বহরমপুর অঞ্চল, হাওড়ার একাধিক অঞ্চল, উড়ুবিড়ের একাধিক অঞ্চল ট্রেনগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করে দিল, তখনও মুখ্যমন্ত্রীর প্রশাসন চুপটি করে বসেছিলেন। কেন? ভোট বড় বালা। কারা ভোট দিচ্ছেন না দিচ্ছেন, কত পার্সেন্ট সংখ্যক মানুষ ওখানে কারা আছেন আমি সে তথ্যে যাচ্ছি না, বললেই এখন বলবেন বিজেপি তো সাম্প্রদায়িক। আপনিও জানেন শুরুয়াতটা সেদিন হয়েছিল যেদিনকে 70% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো বলেছিলেন ওই হুমায়ুন কবির। সেদিন তৎক্ষণাৎ কিন্তু মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি। এই হুমায়ুন কবিরই বিশ্বাস করেন, এই হুমায়ুন কবিরের রেফারেন্স আমি টানছি, তিনি বিশ্বাস করেন প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনতে চেয়েছিলেন। এটা তো বিজেপির কোনো আজকেও তো হুমায়ুন কবির বক্তব্য রেখে যেমন খুব স্পষ্টভাবে বলেছেন 26-এর নির্বাচনে এর ফল ভালো হবে না, এটাও আজকে কি স্পষ্ট ভাষা বলেছেন হুমায়ুন কবির। হবে না তো, কারণ হচ্ছে হুমায়ুন কবির, আমি মনে করি না যে হুমায়ুন কবির দাঁড়িয়ে থেকে ওখানে এই তাণ্ডবটা করিয়েছেন, কারণ যে বিধায়কের নাম এসছেন তিনি হুমায়ুন কবির নন।
আর ওই কি আলম না কি মোল্লা মেহবুব আলম, ওই চেয়ারম্যান না কাউন্সিলর, মেহবুব আলম, তো সেই ভদ্রলোককে ওখানে দেখা গেছিল। হ্যাঁ, দেখা গেছিল। আমরা প্রকাশ্যে আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের আমাদের প্রেসিডেন্ট সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তারা ভিডিও প্রকাশ করেছিলেন। তিনি কি ধরনের উক্তি, কি ধরনের বাক্য বিনিময় মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য করছিলেন, কারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটাচ্ছিল, এটা নিশ্চিতভাবেই জানেন। আর ওখানে কুণাল ঘোষকে বসিয়ে রেখে এত দুঃখ লাগে, আমার কষ্ট লাগে মানুষটাকে জন্য, সত্যি বলছি। মানে লন্ডন থেকে ঘুরে এসছেন, কোথায় একটু আরাম করবেন তা নয়, আবার একটা বিতর্কিত মন্তব্যের জন্য ওই মানুষটাকে বসিয়ে দেন। আমার খুব দুঃখ হয় লোকটার জন্য। কিছু করার নেই, তার পিঠের মানে দেয়ালে পিঠ ঠিকই গেছে, পার্টিকে সাপোর্ট করতে হবে। কিন্তু কুণাল ঘোষ বলছেন যে ক্ষতিপূরণ দিয়েছে। আরে ভাই, তোমাকে প্রশ্ন করা হচ্ছে তোমার 14 বছরের প্রশাসনে এত বড় প্রশাসনিক গাফিলতি কেন বারবার হচ্ছে, সেটা কেন আটকাতে পারছো না? ইন্টেলিজেন্স ফেল কেন? তুমি ক্ষতিপূরণের কোন কারণে এখন এই মুখ্যমন্ত্রী বলেছিল অনুব্রতকে সামনে নিয়ে আনারুল কেন পুলিশ ডাকেনি? পুলিশ ডাকবে তো। যদি তৃণমূল কংগ্রেসের নেতারাই পুলিশকে কন্ট্রোল করেন, তাহলে আপনার যা হওয়ার তাই হবে। সুপ্রিয়তা, লাস্ট একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে টিটাগড়ে 2-3 দিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনারা সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছেন। তৃণমূল কাউন্সিলরের এলাকায় হয়েছে, তৃণমূল কাউন্সিলরকে অ্যারেস্ট করা হয়েছে, হচ্ছে আপনার এক্সপ্লোসিভ অ্যাক্টে তার নামে মামলা হয়েছে। বাড়ির ছাদ থেকে শুরু করে সব উড়ে গেছে। বিরাট বড় ঘটনা ঘটেছিল এবং বিরাট বড় ঘটনা হতে পারত। এই মানুষটার বিবরণ এখন টিভিতে আসছে, বিভিন্ন সময় আমরা জানছি। আমরা তো ওখানকার লোকাল, আমরা জানি যে একজন সমাজ বিরোধীকে যখন নেতা বানানো হয়, তখন সেই নেতা সমাজ বিরোধী কাজটাই করেন, তিনি নেতা সুলভ কাজ করেন না। তাই তৃণমূল কংগ্রেস আর সমাজ বিরোধী এবং এই ধরনের হুলিগানস যারা, তাদেরকে নিয়েই তো এই রাজ্য সরকারটা তৈরি হয়েছিল, যারা ভোট লুট করবে, যারা মানুষকে ভোটদানে বাধা দেবে, যারা মানুষকে ভোটদান থেকে মানে বিতাড়িত করবে, তাদেরকে ছাড় তো দিতে হবে। সেখানে হিন্দু হোক মুসলিম হোক, ইমেটেরিয়াল এই প্রশ্নগুলো। কিন্তু এটাও সত্যি, সনাতনীদের টার্গেট করে বাংলাদেশ মডেলকে সামনে রেখে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, ববি হাকিমরা যে গাজওয়ায়ে হিন্দের কথা বারবার করে তাদের মুখে উঠে আসছে, এটা কোনো মন্ত্রী একজন সংবিধানের শপথ নেওয়া মানুষের পক্ষে বলা সম্ভব নয়। পার্থদাকে এটা মাথায় রাখতে হবে। বেশ বেশ সুপ্রিয় বক্তব্য শুনলাম। আমরা আবার ফিরবো, তার আগে ছোট একটা বিজ্ঞাপন বিরতি দেবো। তবে আমি পার্থদা আপনার উত্তর নেবো, তবে এটুকু বলতে পারি যে গোটা বিষয়টা আজকে একটা এমন সেন্সিটিভ ইস্যুর মধ্যে দাঁড়িয়ে গিয়েছে যেখানে কিন্তু বিতর্ক অনেক কিছুই রয়েছে। আমি ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। তবে মুর্শিদাবাদের এই ঘটনার পর আমরা জানি যে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের একটি দল গিয়েছিল, কেন্দ্রীয় মহিলা কমিশনের একটি দল গিয়েছিল, স্বয়ং রাজ্যপাল তিনিও সেখানে গিয়েছিলেন এবং বারবার সেখানকার মানুষদের সাথে কথা বলার পর তারা যে কতটা আতঙ্কিত, কতটা নিরাপত্তা নিয়ে চিন্তিত, সে বিষয় কিন্তু বারবার উঠে এসেছে এবং তাদের রিপোর্টেও সে কথা বারবার বলা হয়েছে। এবং রাজ্যপাল তো পরিষ্কার হয়েই বলেছেন যে আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ, এরপরে যদি আরও খারাপ হয় তাহলে সেখানে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনও জারি করা যেতে পারে। ফলে এই বিষয়গুলো কিন্তু গোটাটাই কিন্তু সরকারের বিপক্ষে যাচ্ছে, এখনও পর্যন্ত সেটাই মনে হচ্ছে। এবং আজকের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট কোর্ট যদি অ্যাকসেপ্ট করে নেয় এবং তার উপরে যদি কোনো রায় দেন, তাহলে কিন্তু আরও বড় সমস্যায় পড়তে পারে সরকার। আমি পার্থদার কাছে সরাসরি জানতে চাই, পার্থদা, আজকের এই ঘটনার পর কোথাও মনে হয় না রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যে প্রশ্ন উঠে গেছে এবং সরকারের ব্যর্থতা নিয়ে বারবার বিরোধীরা যে কথা বলছে, আজকে আরও একবার সেটাই প্রমাণ হলো। তো এখান থেকে কিভাবে সম্ভব রাজ্য সরকারের একটা ভাবমূর্তি ফিরিয়ে আনা? কারণ আমি বলছিলাম যে বারবার বিরোধীরা বলেন যে আপনাদের দল সংখ্যালঘু তোষণ করে, সংখ্যালঘুদের ভোট তাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট, সে কারণেই এই ধরনের ঘটনাকে প্রত্যক্ষ মদত দেওয়া হয় শাসক দলের নেতা বা কর্মীদের মধ্যে দিয়ে। সেই কথাটা তো কোথাও আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। বার্তা দেখুন, এটা এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়। যখন পেহেলগামে এতগুলো মানুষ মারা গেল, তখন একটা ন্যারেটিভ গ্রো করা হলো যে হিন্দু খতরে মে, হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে। কার্যক্ষেত্রে হিন্দুরা মরেছে, এটা ঘটনা, কিন্তু জঙ্গিরা এসে মারলো, কিভাবে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো, এই বিষয়গুলোকে কিন্তু সামনে আনার চেষ্টা করা হয়নি। দেশের স্বার্থে, দেশের সংকটে সমস্ত বিরোধী রাজনৈতিক দল দেশের পাশে এসে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদের ঘটনাকে আমাদের দল কিংবা রাজ্য সরকার প্রশাসন খাটো করে কখনো দেখেনি। এটার গুরুত্ব এবং এটার যে একটা ঘটনা, একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, বলুন। এবং সরকার উপলব্ধি
আপনার অডিও অত্যন্ত কম আসছে। পার্থবাবু শুনতে পাচ্ছেন? কোনো কারণে, টেকনিক্যাল কারণে পার্থবাবুর অডিও আমাদের কাছে আসছে না, কোনো কারণে আসছে না। তবে এটুকু বলতে পারি যে আজকের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট এবং যে কমিটিতে যারা যারা ছিলেন, হ্যাঁ পার্থদা যেটা বলছিলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যালো, বলুন পার্থদা বলুন। হ্যাঁ, না ঘটনার গুরুত্ব অনুভব করেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন ঘটনাস্থলে। সেখানে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, ভুক্তভোগী মানুষদের সঙ্গে কথা বলেছেন, পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন, সেগুলো ক্ষতিপূরণ করবার ব্যবস্থা করেছেন। কখনো আড়াল করার চেষ্টা করেননি ঘটনা। কিন্তু এই ক্ষতিপূরণ কি আপনার মনে হয় ক্ষতিপূরণ দিলেই সমস্ত কিছু মিটে যায় বা সবকিছু সমস্যার সমাধান হয়? কিন্তু এই সংকট সময়ে মানুষগুলোর পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। যেমন দোষীদের চিহ্নিত করতে হবে, ঘটনা কারা ঘটালো সেটা করতে হবে, সেটা করার জন্য সিট গঠন হয়েছে, বিভিন্ন ধরনের কার্যকলাপ হচ্ছে। পাশাপাশি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, তাদেরকে যতটা কম্পেনসেট করা যায়, মৃত্যুর কম্পেনসেট হয় না, কিন্তু বাড়িঘর ভাঙচুর হয়েছে, পুড়ে গেছে, সেই জায়গাগুলোকে যতটা সম্ভব মেরামত করা, সেই দায়িত্ব নিশ্চিতভাবে সরকার গ্রহণ করা উচিত এবং সরকার গ্রহণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিগত দিনে দেখেছি মণিপুর জ্বলেছে, প্রধানমন্ত্রী একদিনও সেখানে পৌঁছননি বা এই ব্যাপারে তিনি নীরব ভূমিকা পালন করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নীরবতা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে মানুষের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা, একটা সরকার যা যা করণীয় সে সবটা করার চেষ্টা করেছেন। আপনি এটাও তো মানবেন যে সরকার না চাইলে কোনো দাঙ্গা হয় না, তাহলে কেন আজকে এই আইন শৃঙ্খলার অবস্থা, এই পরিস্থিতির জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটছে? এটা তো ভাবতে হবে পুলিশ প্রশাসনকে, সরকার। গোটা ভারতবর্ষে যে মাওবাদী হামলাগুলো হচ্ছে, গোটা ভারতবর্ষে যে জঙ্গি কার্যকলাপের পরে মানুষের মৃত্যু হচ্ছে, সেগুলো কাদের জন্য হচ্ছে? এক্ষেত্রে দাঙ্গা যদি সরকারের মদতপুষ্ট হয় আপনি বলেন, আমি পাল্টা এই কথাটা যদি বলি, আপনার উত্তর কি আসবে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ পার্থদা বলুন, শোনা যাচ্ছে। আপনি যেটা বললেন সরকার না চাইলে দাঙ্গা হয় না, যেটা বলতে চাইলেন, তার মানে পরোক্ষে আপনি বললেন সরকারের মদত রয়েছে বলে দাঙ্গা হয়েছে, তাই তো? না, মদত বলছি না। সরকার না চাইলে মানে সরকার যদি প্রশাসন স্ট্রং থাকতো বা পুলিশ প্রশাসনকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকতো যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে, আজকে কিন্তু সেই রিপোর্টে সেই কথাটাই রয়েছে যে পুলিশ সক্রিয় ছিল না। পার্থদা, মানুষের মৃত্যু ঘটুক, এটা আচ্ছা আপনি বলুন পার্থদা, আজকে যদি পুলিশ সক্রিয় থাকতো, নেগলিজেন্সি থাকতে পারে, পুলিশ যদি সক্রিয় থাকতো, তাহলে আজকে বলুন না, নেগলিজেন্সি যদি থাকে, সেই ফাঁক ফোকরগুলো সরকার নিশ্চিতভাবে দেখবে। কারদের নেগলিজেন্সি ছিল? প্রশাসনের, স্থানীয় প্রশাসনের এন্ডে বা পুলিশ প্রশাসনের স্থানীয় এন্ডে কোনো নেগলিজেন্সি ছিল কিনা, সেই বিষয়গুলো খতিয়ে নিশ্চিতভাবে দেখবে। সিট সেভাবে গঠিত হয়েছে বা অন্যান্য যে এজেন্সিগুলো আছে তারা দেখবে। কিন্তু এটা অলপ করে বলা যায় না যে সরকার দাঙ্গা ঘটাতে সহায়ক ভূমিকা পালন করছে, এটা কখনো বলা উচিত নয় বলে আমি মনে করি। তবে এটুকু আমরা বলি, এই ঘটনাকে কখনোই তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার খাটো করে দেখছে না, খাটো করে দেখার জায়গা নেই, এবং এটার গুরুত্ব অনুভব করে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসেছেন, মানুষদের সঙ্গে কথা বলেছেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ। আজকের এই রিপোর্টের পর কোথাও মনে হয় যে সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্টেটমেন্ট আসবে গোটা বিষয়টা নিয়ে, বা দল কোনো স্টেপ নেবে যাদের নাম সামনে এসছে? দেখুন, এটা যদি সত্যি এস্টাবলিশড হয়, পরবর্তী সময়ে দেখা যায় যে না সারা সত্যি জড়িয়ে রয়েছে, নিশ্চিতভাবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিগত দিনে কেউ কেউ যদি বিভিন্ন ইস্যুতে জড়িয়ে থাকে, সেটা সমাজের পক্ষে এবং মানবিকতার পক্ষে ক্ষতিকারক হয়, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে। কারণ দল সমাজ এবং মানুষের বাইরে নয়, মানুষের হিতার্থে কর্মসূচি গ্রহণ করাই দলের একমাত্র উদ্দেশ্য। সেই জায়গা থেকে নিশ্চিতভাবে কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে সমাজের, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। বেশ বেশ পার্থদা, আপনার বক্তব্য শুনলাম। ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো, সঙ্গে থাকুন। ইতিমধ্যে আমাদের সঙ্গে আবার যোগ দিয়েছেন সুপ্রিয়। সরাসরি যে প্রশ্নটা রাখবো যে আজকের এই রিপোর্ট এবং পরবর্তীকালে সরকার কি ব্যবস্থা নেয় সেদিকে তো আমাদের নজর থাকবেই, কিন্তু এর আগে
রাজ্যপালের একটা রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রককে জমা দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় মহিলা কমিশন যারা এখনকার হিংসা বিধ্বস্ত স্থানে গিয়ে তাদের সাথে কথা বলার পর তাদের একটা রিপোর্ট গেছে, এবং মানবাধিকার কমিশনেরও একটা রিপোর্ট গেছে। অর্থাৎ এই তিনটে রিপোর্ট আর আজকে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, আজকে সব কিছুই কিন্তু পরিষ্কার স্পষ্ট স্বচ্ছভাবে যেটা সামনে চলে আসছে যে স্থানীয় প্রশাসন পুলিশ যদি সক্রিয় মানে নিষ্ক্রিয় না থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। দেখুন, ইনস্টিগেশন যে কোনো দল, যে কোনো দুষ্কৃতিতে কোনো ধর্ম হয় না, জাত হয় না, তারা করতেই পারে, কিন্তু আসল যারা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন তাদেরকে রেখেছে, তারা যদি আজকে তৎপর হতো, তারা যদি আরও কঠিন স্টেপ নিত, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। এর ইম্প্যাক্ট কত বড় হতে পারে পশ্চিমবঙ্গে রাজ্যে আসন্ন 26 নির্বাচনের আগে? দেখো, প্রথম কথা হচ্ছে আমি তো নিজে একজন আইনের পেশার সাথে যুক্ত। দুষ্কৃতীদের কাজ এটা নয়, মানে দুষ্কৃতীদের কাজ হবে চুরি, ছিনতাই, ডাকাতি, মার্ডার, এসব তো আছেই, আমরা তো জানি নিজেদের অভিসন্ধি মেটানোর জন্য তারা করে থাকেন। কিন্তু দাঙ্গা, বিশেষ করে কমিউনাল দাঙ্গা, এই যে ভয়াবহ রূপ, এটা আমি এবং আমার দল ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না যে কোনোভাবেই কোনো ইনস্টিগেশন ছাড়া, কোনো বড় মাথার ইনভলভমেন্ট ছাড়া, কোনো রাজনৈতিক নেতৃত্বের ইনভলভমেন্ট ছাড়া কারোর সাহস হবে। কারণ আমি একটা প্রশ্ন রাখছি সুপ্রিয়, এইটা করার উদ্দেশ্য কি? এইটা করার উদ্দেশ্য কি যে আমরা ওয়াকফ আইন মানবো না, সংশোধিত আইন মানবো না, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমি এই আইন মানি না, এটা কি তারই একটা সংস্করণ? মুখ্যমন্ত্রী কি মানেন কি মানেন না তাতে কারো কিচ্ছু যায় আসে না। ওনাকে বুঝতে হবে উনি একজন সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, যদিও দুবারে, একবার ফেল করা, একবার পাস করা। কিন্তু বিষয়টা হচ্ছে এটা পার্লামেন্টের আইন, উনি পার্লামেন্টটাকে তো অস্বীকার করতে পারেন না। উনি বিরোধিতা নিশ্চিতভাবেই করতে পারেন, শান্তিপূর্ণ বিরোধিতা করতে পারেন, তার বিপরীতে যদি কিছু বাক্য থাকে সেটা তিনি বিনিময় করতে পারেন, চিঠি দিতে পারেন কেন্দ্রীয় সরকারকে, এই দরজা তো খোলা রেখেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু উনি মানেন না, যে স্টেটমেন্ট দিচ্ছেন ওনার মানা না মানাতে কারো কিচ্ছু যায় আসে না। কেন্দ্রীয় সরকার একটি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এটা ভোটাভুটির মাধ্যমে এটা পাস হয়, এবং সেই আইনটাকে মান্যতা দেওয়াই তার কর্তব্য। যদি না মান্যতা দেন, স্বাভাবিকভাবেই রাজ্যপাল মহোদয় তিনি তার মতো করে রিপোর্ট পেশ করেছেন। তিনি এই প্রশ্ন আপনারা যখন করেছিলেন তিনি উত্তর দিয়েছেন যে যদি মনে হয় কোথাও না কোথাও প্রশাসন পুরোপুরিভাবে ব্যর্থ, যেটা হতে দেখা গেছে এই ঘটনায়, তাহলে তিনি বলেছেন 356 হবে কিনা জানি না, 355 দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তখন কিন্তু প্রশাসনিক ক্ষমতাটা পুরোটাই রাজ্যপালের কন্ট্রোল বাই কেন্দ্রীয় সরকার হবে, এবং সেই দিকে যাবে বলেই মনে হচ্ছে। কারণ ইদানিংকালে যে সমস্ত ঘটনাগুলো পশ্চিমবঙ্গে ঘটছে, প্রত্যেকটার বিষয়ে দাঁড়িয়ে কিন্তু আপনি দেখবেন কমিউনাল উস্কানির আছে, এবং সেই কমিউনাল উস্কানির মধ্যে বিজেপির কজন আছে সেটা উনি যদি বের করে দেখাতে পারেন, আমি আপনাকে বলছি উনি পারবেন না। ওনার সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে, ববি হাকিম থেকে শুরু করে, এই আপনার হুমায়ুন কবির থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা তারা এই ধরনের উক্তি করছেন। আদতে ওনাদের এজেন্ডা একটাই, ওনারা মনে করেন ওনারা যাদের ভোটে জয়লাভ করেছেন সেই স্থানগুলোকে আরো বেশি করে কনসলিডেট করা, আরো বেশি করে কনসলিডেট করতে পারলে, হিন্দুদেরকে ওখান থেকে ফাঁকা করে দিতে পারলে তাদের কন্ট্রোল থাকবে। এটাই হচ্ছে মেন তাদের মোটো বলে আমার মনে হয়। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মতলার বুকে দাঁড়িয়ে যে সমস্ত বক্তব্য পেশ করেছিলেন, আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে নিশ্চিতভাবেই বুঝতে পেরেছেন। এবং সেই প্রসঙ্গ আমি বলেওছিলাম। বেশ, পার্থদা ছোট্ট করে উত্তর নেব। আজকে সুপ্রিয় যে অভিযোগ করলো, এবং যেভাবে আজকে রাজ্যের ল অ্যান্ড অর্ডার এবং প্রশাসনকে নিয়ে প্রশ্ন উঠে গেল, দেখুন বিজেপির একটা সুপ্ত ইচ্ছা বরাবর রয়েছে, তারা মানুষের রায়ে বাংলা দখল করতে পারবে না, ব্যাকডোর দিয়ে কোনোভাবে দখল করা যায় কিনা। তাই বিভিন্ন সময় এই ধরনের রাষ্ট্রপতি শাসনের জুজু বা তাদের টুলস হিসাবে রাজ্যপালকে অনেক সময় ব্যবহার করার এই যে মানসিকতা, যত দূর আপনি বিজেপির বুথ কোথায় দেখতে পাচ্ছেন এখানে? আর এখানে তো স্থানীয় গুন্ডা, তারা দুষ্কৃতী, পুলিশের গাফিলতি নিয়ে কথা হচ্ছে, বিজেপি বাংলা নিয়ে গোটা ভারত একটু বলুন। আপনাদের মন্ত্রীরা, আপনাদের বিভিন্ন সাংসদদের মন্তব্য সেটা কতটা সমীচীন, এই একটা সংকট সময়েও তারা কি ধরনের মন্তব্য করে কালিমা লিপ্ত করছে। কিন্তু পার্থদা আপনাদের দলের বিধায়কই তো প্রশ্ন তুলে দিচ্ছে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তো আজকেও একই কথা বলেছে। আমি শুনতে পাচ্ছি না ওনার অর্ধেক কথা,
সুপ্রিয়তা, আমি তোমার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাইছি পার্থদাকে, সেটা হচ্ছে পার্থদা একজন সিনিয়র লোক, আমি পার্থদার কাছে একটা প্রশ্ন রাখছি সবিনয় অনুরোধ ওনার কাছে, ওই যদি প্রশ্ন করতে পারে। সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী শপথ নেওয়া একজন ব্যক্তি হিসাবে পার্লামেন্টে পাস হওয়া একটি আইনকে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে উনি বলে দিতে পারেন কি এটা যে আমি আইন মানি না? প্রশ্ন করলে হবে না, আমার কথা শোনো, আমি সাংসদ ছিলাম, তুমি আইনজীবী যেমন বললে না আইন অনেক বোঝো, আমি সাংসদ ছিলাম, আমার কথা শোনো, ব্রুট মেজরিটিকে সামনে রেখে সংবিধানের মূল কাঠামোকে বাইরে জোর করে যদি আইনে পরিণত হয়, সুপ্রিম কোর্টে যাওয়ার অপশন রয়েছে, সুপ্রিম কোর্টে মামলাটা চলছে, জায়গায় সংশোধনী জায়গাটা চলে আসছে, কারণ মূল একটা কাঠামোতে কিন্তু ধাক্কা খেয়েছে এই ওয়াকফ বিল, এটা কিন্তু মানলে মামলা চলছে এবং বিচারক বলার পর কেন্দ্রীয় সরকার বলেছে আমরা সংশোধন করার জায়গায় আছি, বেশ কিছু জায়গায় সংশোধন আমরা করবো। তবে এর আগেও কৃষি আইন মানুষের আন্দোলনের কাছে নত হয়ে, কিন্তু আপনাদের দলের বিধায়ক যখন আপনাদের দলের সমালোচনা করছে, এটা কিভাবে দেখছেন? সুতরাং হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে আপনার কি বক্তব্য শেষ করবে গিয়ে? দেখুন, হুমায়ুন কবির তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছে, এটা নিয়ে পরবর্তীতে দল সেটা নিয়ে ব্যাখ্যা করবে, কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে আমরা এই ঘটনাকে কখনোই খাটো করে দেখছি না। মুর্শিদাবাদের ঘটনাকে অত্যন্ত সেন্সিটিভ ঘটনা এবং এর গুরুত্ব অনুধাবন করেই যাবতীয় ব্যবস্থাবলী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে গিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন এবং সমাধান কি করে করা যায়, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি কিভাবে করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে। বেশ 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 তবে এটা ঠিক যে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, জাফরাবাদের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দাঙ্গা এ রাজ্যে, যেটা নিয়ে আমরা বারবার বলতাম এ রাজ্যে হিন্দু মুসলিম বা সম্প্রীতি সবসময় থাকে, কিন্তু আজকে যত সময় যাচ্ছে ধীরে ধীরে সেই সনাতনী হিন্দু বলুন বা সংখ্যালঘু মুসলিম বলুন, তাদের মধ্যে যে একটা বৈরতা তৈরি হচ্ছে, পার্থক্য তৈরি হচ্ছে, ডিফারেন্সেস তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না সরকার প্রশাসন যদি শক্ত হাতে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করেন তাহলে আমার মনে হয় আগামী দিন আমাদের মুর্শিদাবাদের ঘটনা আর দেখতে হবে না। দেখুন, প্রতিবাদ করার জায়গা অবশ্যই আছে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে যে কোনো দল, যে কোনো পার্টির সদস্যরা প্রতিবাদ করতে পারেন বা যে কোনো আইন নিয়েও সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারে, কিন্তু সে আইন কখনো হিংসাত্মক হতে পারে না, কোনো মানুষের প্রাণ চলে যেতে পারে না। আজকে কিন্তু মুর্শিদাবাদের ঘটনা তিনজন মানুষের প্রাণ গেছে। আমি ধরে নিচ্ছি সেখানে কোনো ধর্ম কোনো বিষয় নয়, কিন্তু আজ যখন এই বিষয় উঠে আসছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে, যেখানে একটা এমন ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে আমরা সবসময় চাইব যে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইসাই হোক, আমাদের দেশটাই সবার আগে এবং সেখানে আর কোনো বিভেদ থাকা উচিত না। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অতিথিদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।